কাছাকাছি নীলাদ্রিতা। কোন রকমে নীল আর কুনাল মাঠে 20টা চক্কর কেটে নিজেদের শাস্তি শেষ করলো। এটা করতে তাদের প্রায় 3 ঘন্টা সময় লাগলো। আর ততক্ষণে অর্ধেকেরও বেশি লোক সেখান থেকে যে যার ঘরে চলে গিয়েছিল। আপাতে আপাতে কুনাল বলল, ওহ ওহ মাই গড, আর পারছি না। ও দৌড় শেষ করে মাঠের উপরই শুয়ে পড়েছিল। ভাগ্য ভালো আমি আজকে চেষ্টা করেছিলাম, না হলে তো জানতেই পারতাম না যে আমিও মাঠের 20 পাক মারতে পারি। নীলও বেশি হাঁপিয়ে উঠেছিল। কুনাল এবং নীল দুজনেই শক্তিবর্ধক ওষুধ খেয়েছিল, না হলে হয়তো দুজনের অবস্থাই খারাপ হয়ে যেত। নীল, চল তো, অনেক হয়েছে। সবার আগে আমরা স্নান করব, আর তারপর একটু ড্রিঙ্ক করতে যাব। একটু সেলফ কেয়ার করা দরকার, বুঝলি? কুনাল যেন আর এক পাও নড়তে পারছিল না। তার পুরো জামা কাপড় ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু তাও সে নেশার হাতছানি ছাড়তে পারল না। এটা নামে একটা ক্যাম্পিং ইভেন্ট হলেও চিরাচরিত ক্যাম্পের মতো এখানে কিছুই ছিল না। একটা বড় বাড়ি ছিল, যেটা বিভিন্ন তলায় বিভিন্ন ক্লাস চলবে, আর সমস্ত টাস্কও সেভাবেই সাজানো থাকবে। কোনো আউটডোর অ্যাক্টিভিটি থাকবে না এমনটা নয়, কিন্তু বেশিরভাগ সময়টাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকমের ক্লাস হবে। আর তারপর বিকেল থেকে যে যার মতো নিজের ব্যক্তিগত সময় কাটাতে পারবে। কেউ এখানে থাকতে চাইলে এখানে থাকবে, কেউ বাড়ি যেতে চাইলে বাড়ি যাবে। তাহলে আর দেরি করে লাভ কি? চল একটু সুইমিং পুলের দিকে যাওয়া যাক। বেশ কষ্ট করে মাটি থেকে ওঠার চেষ্টা করলো নীল। এখনই পারবো না ভাই, আমাকে এখানে একটু শুতে দে। আমার মনে হচ্ছে আমার পা দুটো আর নেই। কুণালের আর এক পাও চলার শক্তি ছিল না। শ্রান্ত ক্লান্ত হয়ে দুই ভাই মাটিতে শুয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় আদ্রিতা তাদের দিকে এগিয়ে এলো। আদ্রিতার হাতে দুটো জলের বোতল ছিল। একটু হেসে সে বোতল দুটো বাড়িয়ে দিল নীল আর কুণালের দিকে। কোনো কথা না বাড়িয়ে কুণাল সঙ্গে সঙ্গে একটা বোতল নিয়ে ঢক ঢক করে খানিকটা জল খেয়ে বলল, বাহ বৌদি, খুব ভালো কাজ করেছো। দুজন তৃষ্ণার্তকে জল দিয়ে তুমি আজ অনেক পুণ্য করলে। কি যে শান্তি লাগছে, এখন নিজেকে আবার মানুষ বলে মনে হচ্ছে। জল খেয়ে কুণাল খানিকটা স্বস্তি পেল, কিন্তু নীল এক ফোঁটা জলও খায়নি। সে ঠিক করেছিল আদ্রিতার হাত থেকে বোতলটা সে নেবে না। আদ্রিতার উপর ওর অভিমান এতই গভীর যে আর তার দিকে ঘুরেও তাকালো না। যদি পেট ভর্তি করে জল খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে এবার উঠে দাঁড়া ভাই। চল, আগে স্নান করব, তারপরে খাবো, তারপরে পার্টি করব। অনেক কিছু করতে হবে। 3 ঘন্টা ধরে দৌড়ানোর পর তোর কি খিদে পায়নি? কুণালকে নীল আলতো করে মারলো এক ঠেলা। নীল, তুই একবার বৌদির সঙ্গে বসে একটু কথা বল। এটা প্রয়োজন ভাই। নিজেদের মধ্যে যা ঝামেলা হয়েছে জিয়ে রাখিস না, মিটিয়ে ফেল। কাঁপা কাঁপা পায়ে কোনো রকমে কুণাল মাটি থেকে উঠে দাঁড়ালো। তাকে দেখে মনে হচ্ছিল এখন যদি একটু ঝোড়ো হাওয়া দেয় তাহলেই সে উল্টে পড়ে যাবে। কথা বলে কোনো লাভ নেই, চল ড্রিঙ্ক করতে যাব, কঠিন গলায় বলে উঠল নীল। নীলের এই উদাসীন ভাব দেখে আদ্রিতা অনুনয় করে নীলের হাত ধরে বলল, বাবু তুমি প্লিজ এবার তো নিজের রাগটা কমাও। আমি সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছি। আমার সঙ্গে কথা বলো একবার। চলো, আমার সঙ্গে বাড়ি চলো। কুণাল, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবি, তাই তো? স্নান করবি না? যদি তুই এভাবেই বাড়ি যাস তাহলে অদিতি বৌদি তোকে ঘর থেকে বের করে দেবে, বুঝেছিস? আদ্রিতার কথায় কোনো রকম পাত্তা না দিয়ে নীল পেছন ঘুরে সেখান থেকে চলে যেতে শুরু করলো। না, আজ আর পার্টি করবো না। অন্য কোনোদিন আমরা পার্টি করে নেব। বৌদি যখন চাইছে তাহলে তুই এখন বাড়ি যা চুপচাপ। বৌদির কথা শোন। এই কথা বলে মাঠ থেকে বেরোতে শুরু করলো কুণাল। নীলও কুণালের পিছন পিছনই সেখান থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু আদ্রিতা তখনই ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। নীলের ঘামে ভেজা প্যাচপ্যাচে শরীরটাকে জড়িয়ে ধরতে একটুও ঘেন্না পেল না আদ্রিতা। বরং সে শক্ত করে নীলকে জড়িয়ে ধরে নীলের বুকে নিজের মাথা রেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। বাবু প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। প্রায় ভিক্ষা চাইতে শুরু করলো আদ্রিতা। গত কয়েকদিনে আদ্রিতা শুধু নিজের জীবনের কথা ভেবেছে। সে নিজের ভুল বুঝতে পেরেছে। এমনকি নীলকে সে অনেকবার অপমানও করেছে। আর তার এতদিনের এত অপমানই আজ নীলকে তার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। যদি আজকে তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। নীলের বুকে নিজের মুখ আরো বেশি করে গুজে দিল আদ্রিতা। তোমার কি মনে হয় তুমি এসব করে আমাকে আটকাতে পারবে? একই রকম ভাবলেশীন ভাবে বলল নীল। আমি হয়তো তোমাকে আটকাতে পারবো না, কিন্তু তোমার পেছন পেছন তো যেতেই পারি। এই ক্যাম্পিং ইভেন্টে না হোক, কিংবা অমলতাস বিল্ডিং, আমি রোজ দিন বাইরে দাঁড়িয়ে থেকে তোমার জন্য অপেক্ষা করব। যা খুশি হয়ে যাক, আগামী 7 জন্ম ধরে আমি শুধু তোমাকেই ফলো করব। কাঁদতে কাঁদতেই বলল আদ্রিতা।
মুখে কড়া কথা শোনালেও ভেতরে ভেতরে নীল আদ্রিতার এই ভালোবাসা দেখে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। নীল কখনো ভাবতেই পারেনি আদ্রিতা তাকে এত ভালোবাসে। নীল আর আদ্রিতার সম্পর্কের জন্য এই ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ হলেও এর মানে এই নয় যে নীল তাকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছে। কিন্তু আদ্রিতা যদি এমন পাগলামো করতে থাকে তাহলে নীলের জন্য তাকে ফিরিয়ে দেওয়া খুবই কঠিন হয়ে যাবে। যাই হয়ে যাক, দিনের শেষে নীল তো আদ্রিতাকেই ভালোবাসে। এই সব তো নীল করছে যাতে আদ্রিতা নিজেকে পাল্টাতে পারে। অবশেষে নীল একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আগে আমাকে ছাড়ো, তারপর যাব তোমার সঙ্গে। সত্যি? আদ্রিতা যেন বিশ্বাস করতে পারছিল না। তুমি এক্ষুনি যদি আমাকে না ছাড়ো তাহলে আমি কিন্তু চলে যাব, আর তারপর সারা জীবন খুঁজলেও আমাকে আর পাবে না, গম্ভীর হয়ে বলল নীল। নীলের কথা শুনে আদ্রিতা খুব ভয় পেয়ে গেল আর এক ঝটকায় নীলকে ছেড়ে দিল। বোকা মেয়ে, সে এটুকুও বোঝে না যে যদি সে নীলকে জড়িয়ে ধরে থাকে তাহলে নীল কখনো কোথাও যেতে পারবে না। চলো, বাড়ি চলো, নীল ক্যাম্পিং ইভেন্টের মেইন গেটের দিকে যেতে যেতে বলল। আদ্রিতার 1 মিনিটের জন্য বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরই সে নিজেকে চিমটি কেটে বুঝতে পারলো যে সে স্বপ্ন দেখছে না, নীল সত্যিই বলছে। আর তারপরই সে নীলের পেছন পেছন দৌড় দিল আর তারপর গাড়িতে গিয়ে বসে পড়ল। গাড়িতে বসার পর আদ্রিতা নীলকে বলল যে চিত্রা আর ও এখন টালিগঞ্জে থাকে। দ্য NA ভিলাতে তারা একটা ডুপ্লেক্স ভিলা কিনেছে। নীল মুখে কিছু বলল না, শুধু একটুখানি মাথা নাড়ল। বাড়ি যাওয়ার পথে আদ্রিতা নীলের সঙ্গে কথা বলার নানান ছুতো খুঁজতে লাগলো, কিন্তু নীল তার সব কথারই উত্তর হ্যাঁ, আচ্ছা, এর মধ্যেই সীমাবদ্ধ রাখলো। আদ্রিতার জন্য কাজটা ক্রমশ কঠিন হয়ে উঠছিল, কিন্তু আদ্রিতা জানে যে ভুলটা আসলে তারই, তাই এখন মাসুলও তাকেই গুনতে হবে। প্রায় 1 ঘন্টা পর নীলের গাড়ি আদ্রিতার বাড়ির দরজায় এসে দাঁড়ালো। নীল জানে যে আদ্রিতার পছন্দ বেশ ভালো। যেদিন এই বাড়িটা দেখতে এসেছিল আদ্রিতা, সেদিনই আদ্রিতা বাড়িটা কিনে নিয়েছিল। এখন তো প্রায় সবকটাই বুকড। কলকাতার লোকজন দ্য NA ভিলাজে বাড়ি কেনার জন্য পাগল। গাড়ি থেকে বেরিয়ে নীল পুরো জায়গাটা ভালো করে তাকিয়ে দেখলো। অনেকগুলো ভিলা ছিল, কিন্তু প্রত্যেকটার এন্ট্রি ইউনিক। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে পুরো প্রজেক্টটা খুব সুন্দরভাবে যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। এত সুন্দর ডিজাইন দেখে ভেতরে ভেতরে বেশ প্রশান্তি অনুভব করছিল নীল। নীল মনে মনে ভাবলো, প্রিয়াঙ্কার সত্যিই কোনো তুলনা হয় না। এই কাজটাও সে এত সুন্দর করে সামলেছে যে প্রশংসা করতেই হয়। প্রতিটা কোণায় প্রিয়াঙ্কার পরিশ্রমের ছাপ স্পষ্ট। সে নীলকে কোনো রকম অভিযোগের সুযোগ দেয়নি। ওই যে ওই সেকেন্ড ভিলাটা আমাদের, ভেতরে চলো, আমি তোমার জন্য স্পেশাল কিছু একটা রান্না করব। গাড়ি থেকে নেমেই আদ্রিতা আবার নীলের হাতটা ধরে বলল, যেন সে কোথাও পালিয়ে যাবে। তুমি ভেতরে যাও, আমি একটু এই গিফটের দোকান থেকে আসছি। নীল দেখলো যে কমপ্লেক্সের ভেতরে একটা বড় শপিং মল রয়েছে। সে ভাবলো চিত্রার জন্য ছোট্ট কিছু একটা উপহার কিনতে খুব একটা সময় লাগবে না। কি, নিজের ঘরে আসতে গেলে বুঝি হাতে করে উপহার নিয়ে আসতে হয়? একটু হেসে আদ্রিতা বলল, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, এটাই আমার কাছে সব থেকে বড় উপহার। না, আমার মনে হয় অন্তত কিছু একটা হাতে করে নিয়ে যাওয়া উচিত, না হলে আমার শাশুড়ি মা আবার ক্ষেপে যেতে পারে, অসহায়ভাবে বলল নীল। চিত্রার মনে নীলের সম্পর্কে যে ছবিটা আঁকা আছে সেটা আসল নীলের থেকে সম্পূর্ণ আলাদা। এখন যদি চিত্রা দেখে যে ওর মেয়ের সঙ্গে নীলও এসেছে, তাহলে ভাববে নির্ঘাত জেল থেকে ছাড়া পেয়ে এসেছে। নীল জানে এই অবস্থায় চিত্রার মুখ বন্ধ করা সহজ নয়। যদি একটা ছোটখাটো উপহার দিয়ে কোনো রকমের প্রলয় থামিয়ে রাখা যায় তাহলে ক্ষতি কি? তোমাকে সত্যিই কিচ্ছু কিনতে হবে না, মাকে যা বলার আমি বুঝিয়ে বলবো। আদ্রিতা আসলে ভয় পাচ্ছিল যে যদি একবার নীল এখান থেকে চলে যায় আর যদি কখনো ধরা না দেয় তাহলে। না, আমার মনে হয় কিছু একটা নিয়ে যাওয়া উচিত। অনেকদিন হলো আমি তোমার মায়ের সঙ্গে দেখা করিনি। আর ভয় পাচ্ছ কেন? এখানে তো আমার বাবা মাও থাকে নাকি? আমি তো ওনাদের সঙ্গেও দেখা করব, না হলে ওনারাও তো আমার জন্য চিন্তা করবেন। নীল যেন একটু জোরাজুরি করতে লাগলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাহলে আমিও তোমার সাথে যাব। আদ্রিতা নীলকে যেন এক মুহূর্তের জন্য একা ছাড়তে চাইছিল না। যবে থেকে সূর্যকান্ত সমাদ্দারের ঘটনাটা ঘটেছে, আদ্রিতা যেন একটু ভয়ে ভয়েই থাকে, আর নীলের সঙ্গেই সে নিজেকে সুরক্ষিত মনে করে। ঠিক আছে, চলো তাহলে। নিজের গাড়িটা লক করে নীল আর আদ্রিতা শপিং মলের দিকে এগিয়ে গেল। এই পুরো কমপ্লেক্সটা দেখলেই বোঝা যায় যে কেন এর দাম আকাশ ছোঁয়া। এখানে সবকিছু রয়েছে, শপিং মল, রেস্টুরেন্ট, হসপিটাল, গ্রসারি শপ। ছোটর উপরে এখানে যেন একটা শহর গড়ে উঠেছে। নীল আর আদ্রিতা কয়েক পা এগোতেই একটা মেয়ে দৌড়ে প্রায় তাদের গায়ের উপর এসে পড়ল।
দৌড়তে গিয়ে সে বারবার পিছন ঘুরে দেখছিল, আর সেই কারণেই আদ্রিতার সঙ্গে তার ধাক্কা লাগলো। ওহ মাই গড, কিছু মনে করবেন না, আমি আসলে একেবারে বুঝতে পারিনি। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে মেয়েটি ক্ষমা চাইলো আদ্রিতার কাছে। কোনো ব্যাপার না, কিন্তু এরপর থেকে একটু দেখে শুনে চলাফেরা করো, না হলে তোমারই কখনো ব্যথা লেগে যেতে পারে। আদ্রিতা একেবারেই রাগ করলো না। হঠাৎ নীলের কি মনে হতে সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তুমি কি কোনো সমস্যায় পড়েছো? মেয়েটিকে দেখে মনে হচ্ছিল সে কলেজ স্টুডেন্ট। সে যে শুধু তাড়াহুড়ো করছিল তা নয়, তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে খুবই ভয় পেয়েছে। তার এই ভীত চেহারা নীলের নজর এড়ায়নি। যদিও অন্যের বিষয়ে নাক গলানো নীলের একেবারেই পছন্দ নয়, কিন্তু ঘটনাটা যেহেতু দ্য NA ভিলাজের চত্বরে ঘটেছিল, তাই নীল চিন্তিত না হয়ে পারল না। এই পুরো প্রজেক্টের মালিক নীল। যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তাহলে নীলের জন্য সমস্যা হয়ে যাবে। তাই নীল এক প্রকার উপযাচক হয়েই ঘটনাটা জানতে চাইল, যাতে সে সময় থাকতে পরিস্থিতি সামাল দিতে পারে। না না, কিছু হয়নি, মাথা নিচু করে মেয়েটি বলল, যদিও তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে একটা কিছু গন্ডগোল তো হয়েছে। ঠিক বলছো তো? নীল একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো। মেয়েটিকে সে যত দেখছিল ততই তার সন্দেহ আরো পোক্ত হচ্ছিল। বাবু ছেড়ে দাও না, যখন ও বলছে যে কিছু হয়নি তাহলে জোর করা উচিত না। মেয়ে মানুষ, অনেক রকম ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। আদ্রিতা বুঝিয়ে বলল নীলকে। আদ্রিতা খুব ভালো করেই জানে যে নীলের মতো মানুষ হয় না, তবে অন্যের বিপদে সে সব সময় ঝাঁপিয়ে পড়ে, সে কারণে নিজেরও বিপদ ডেকে আনে। মেয়েটা নীলকে কিছু একটা বলতে যাবে, তার আগেই একটা ছেলে আর একটা মেয়ে মিলে নীলের দিকে দৌড়ে এলো। এরাও সেই মেয়েটিরই সমবয়সী। আরে দেবিকা, তুই এত দৌড়াচ্ছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই বললাম, তুই তো বিনা কারণেই পালিয়ে এলি। হাঁপাতে হাঁপাতে বলল ছেলেটা। ছেলেটা মাথা থেকে পা পর্যন্ত ব্র্যান্ডেড জিনিসপত্র পরেছিল। যদিও পুরো কম্বিনেশনটা অদ্ভুত দেখতে লাগছিল, তাও ছেলেটা জামা কাপড় দেখে বোঝা যাচ্ছিল যে সে বেশ বড়লোক বাড়ির ছেলে। কে এই ছেলেটা? দেবিকার সঙ্গে কিসের ব্যাপারে কথা বলছিল? দেবিকা কি নীলকে সব কথা খুলে বলবে? কতদূর গড়াবে এই ঘটনার জল? চিত্রা নীলকে দেখে কি করবে? নীল নিজের বাবা মায়ের সঙ্গেও দেখা করবে? ওদিকে ক্যাম্পে কি হবে এরপর? আপনারা শুনছেন ফাইন্ড আউট বাই ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পর্ব 145, উটকো ঝামেলা। তোর এত দেমাগ কিসের, হ্যাঁ? তোর তো খুশি হওয়া উচিত, যা চাস তাই পেয়ে যাচ্ছিস। সহজ কথা মাথায় ঢোকে না? যদি দেমাগ হওয়ারই থাকে সেটা হবে আমার, তোর না, বুঝেছিস? ছেলেটার সঙ্গে অন্য আর একটা মেয়ে ছিল। সে খুবই উগ্রভাবে বলল কথাগুলো। আমি কোথায় অ্যাটিটিউড দেখালাম? আমি তো কিছুই করিনি, কাঁপা কাঁপা গলায় বলল দেবিকা। তুই তো এখানে বাড়ি কিনতে এসেছিস, তাই না? ছেলেটা আবার বলল। আমার বলা উচিত না, কিন্তু এই দ্য NA ভিলাজ থেকে শুরু করে দ্য NA হোটেল পর্যন্ত পুরো জায়গাটাই আমার দিদির কথায় চলে। পুরো NA গ্রুপ ওর কথায় ওঠে আর বসে। অনেক উঁচু পদে রয়েছে সে। তুই যদি আমার সঙ্গে একটা রাত কাটাতে পারিস তাহলে এই একটা ভিলা তোর। লাজ লজ্জার কোনো বালাই নেই। নীল আদ্রিতার সামনেই এসব কথা বলতে লাগলো সেই ছেলেটি। তুমি কি প্রিয়াঙ্কা সাহার ভাই? ছেলেটিকে ভালো করে লক্ষ্য করে বলল নীল। আদ্রিতা নীলের ঠিক পাশেই দাঁড়িয়ে ছেলেটির দিকে কড়া চোখে তাকিয়েছিল। আদ্রিতা প্রিয়াঙ্কার অনেক দিনের বন্ধু, কিন্তু সে আজ পর্যন্ত কখনো প্রিয়াঙ্কার কাছে তার ভাইয়ের কথা শোনেনি। আর এখানে এই ছেলেটা নিজেকে প্রিয়াঙ্কার ভাইয়ের পরিচয় দিয়ে নোংরামি করে বেড়াচ্ছে। তুমি কে, হ্যাঁ? কি চাই? আর তোমার সাহস কি করে হলো আমার দিদিকে নাম ধরে ডাকার? ছেলেটা উল্টে নীলের দিকে কড়া চোখে তাকিয়ে কথাগুলো শুনিয়ে দিল। ঠিক সেই সময় অন্য মেয়েটি দেবিকাকে বলল, আচ্ছা বুঝতে পেরেছি, দেবিকা, এই ছেলেটার সঙ্গে তোর সম্পর্ক আছে তাই না? তুই ওকে এখানে ডেকে এনেছিস। কে এই ছেলেটা? পাশের এই মহিলাটিও বা কে? এর বউ? আর তুই কি ওর রক্ষিতা নাকি? মেয়েটির কথা শুনে দেবিকা যেন একেবারে হতবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে বলল, না না যামিনী, তুই আমাকে ভুল বুঝছিস। এই ভদ্রলোকের সঙ্গে তো আমার এক্ষুনি দেখা হলো। তাই নাকি? এক্ষুনি দেখা হয়েছে? দেখে তো কই মনে হচ্ছে না। আর তোর কথা আমি বিশ্বাস করব কেন? যামিনী তাচ্ছিল্য ভরে দেবিকার দিকে তাকিয়ে বলল। তারপর আবারও রাগ দেখিয়ে বলল, তোদের মতো মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি। গ্রাম থেকে চলে আসিস, কোনো রকম আদব কায়দা জানিস না। শহরে কি করে আসতে হয় সেটা জানিস, কিন্তু কি করে থাকতে হয় সেটা জানিস না। তারপর উল্টো পাল্টা কাজ করে নিজেদেরকে সহজ সরল প্রমাণ করার নাটক করিস। নীল এবং আদ্রিতা অবাক হয়ে নিজেদের দিকে তাকালো। এই ছেলে মেয়েগুলোর কথা শুনে অবাক হয়ে গেল দুজনে। তাকিয়ে দেখেছিস লোকটার দিকে? কোনোভাবে প্রিয়াঙ্কার ভাইয়ের সঙ্গে কি ওর তুলনা চলে? অবশ্য তোর জন্য ঠিকই আছে, যেমন তুই একটা অজগ্রামের মেয়ে।
তেমনি এও কোথাকার কোনো বস্তির ছেলে হবে, দুজনকে একসঙ্গে মানাবে ভালো। এই কথা বলে যামিনী প্রিয়াঙ্কার ভাইয়ের হাত ধরলো। তোর জন্য আমার বড্ড খারাপ লাগছে। নিজেই দেখ কেমন মেয়েকে ভালোবেসেছিলি। কোনো ক্লাস নেই, যার তার সঙ্গে শুয়ে পড়ে এমন মেয়েরা, আর তারপর সামনে এসে ইনোসেন্ট হওয়ার নাটক করতে থাকে। তোমাদের সব কথা বলা হয়ে গেছে? নীল এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বেশিক্ষণ সহ্য করতে পারলো না। যামিনীর কথা শুনে এমনিতেই দেবিকার কাঁদো কাঁদো অবস্থা। আদ্রিতা খুব গম্ভীর মুখ করে দাঁড়িয়েছিল। সে ভাবছিল, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব নাক টিপলে দুধ বেরোয়, এরা নিজেদেরকে ভাবেটা কি? কোথা থেকে এই সব কথা এদের মাথায় আসে? ও শাট আপ! নিজের দিকে তাকিয়ে দেখো একবার। আমার সঙ্গে এইভাবে কথা বলার সাহস কি করে হলো, হ্যাঁ? ছেলেটা প্রচন্ড জোরে ধমক দিল নীলকে। ছি ছি ছি, এখানে আসার আগে একবার আয়না দেখে আসবে তো। এই সব জামা কাপড় পরে কেউ দ্য এনে ভিলাজে বাড়ি দেখতে আসে? ওই যে দেখা যাচ্ছে সামনের দরজা, দেখতে পাচ্ছ? চুপচাপ ওখান দিয়ে বেরিয়ে যাও। তোমাদের দুজনের তো বাথরুম কেনারও মুরদ নেই, চলে এসেছে বাড়ি কিনতে। যত সব! অভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছিল ছেলেটা। তোমাদের এখানে ঢুকতে কে দিল? সিকিউরিটি গার্ডরা কি অন্ধ নাকি? দেখে বুঝতে পারে না যে কাকে ঢুকতে দেওয়া উচিত আর কাকে দরজা থেকেই তাড়িয়ে দেওয়া উচিত? অহংকারে অন্ধ হয়ে ছেলেটা ক্রমাগত অপমান করে চলেছিল নীলকে। এই ছেলে, কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় কিছুই জানো না দেখছি। ছোটবেলায় পড়াশোনা করনি? তোমার বাড়ির লোকে জানে যে তুমি এরকম অসভ্যতা করে বেড়াও? কড়া গলায় বলল নীল। নীলের মনে হলো এদের পুরো পরিবারটাই বোধহয় এরকম। এককালে প্রিয়াঙ্কাও নীলকে কম অপমান করেনি। সময়ের সাথে সাথে নীলের আসল পরিচয় জানতে পেরে প্রিয়াঙ্কা এখন অনেকটাই বদলে গিয়েছে। এখন তুমি আমাকে সভ্যতা শেখাবে? যদি নিজের ভালো মন্দটুকু বোঝার ক্ষমতা থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়ো। একবার যদি আমার মাথা গরম হয়ে যায়, তাহলে আমি কিন্তু ছোট বড় বিবেচনা করব না। আমার নাম অমিত, নামটা মনে রাখবে। মাথা গরম হয়ে গেলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিতে দুবার ভাববো না। প্রচন্ড ঔদ্ধত্য নিয়ে কথাগুলো বলল ছেলেটা। মনে মনে নীল ভাবলো, যাক, নামটা তো জানা গেল। প্রিয়াঙ্কার ভাইয়ের নাম তাহলে অমিত। আচ্ছা, এরম ব্যাপার নাকি অমিত বাবু? তাহলে একটা কথা বলি, শোনো। তোমাকে দেখে আমার এক ফোঁটাও ভয় করছে না। তোমার যদি এতই ক্ষমতা, এসো, আমার ঠ্যাং ভেঙে দেখাও। নীল এই বাচ্চা ছেলের সঙ্গে তর্ক করে আর সময় নষ্ট করতে চাইল না। সাথে সাথে আদ্রিতাকে প্রায় হুকুম করলো নীল, এখনই প্রিয়াঙ্কাকে ফোন করো আর ওকে এখানে ডেকে পাঠাও। ওকে বলবে সব কাজ ফেলে রেখে যেন এক্ষুনি এখানে আসে। নীলের গলায় রাগের ছাপ স্পষ্ট। নীলের কথা শুনে আদ্রিতা আর দেরি করলো না। এই ছেলেটার বেয়াদবি সেও অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছিল। আসলে আদ্রিতা ভেবেছিল নীল প্রিয়াঙ্কাকে এখানে ডাকতে বলছে কারণ আদ্রিতা আর প্রিয়াঙ্কা ভালো বন্ধু। প্রিয়াঙ্কাকে এখানে ডেকে পাঠালে সে নিজেই সমস্ত সমস্যার সমাধান করে দেবে। বেচারা আদ্রিতা, সে তো আর নীলের আসল পরিচয় জানে না। দ্য এন এ ভিলাজ আর দ্য এন এ হোটেলের মালিক যে নীল, এ কথা তার অজানা। আদ্রিতা প্রিয়াঙ্কাকে ফোন করে নীল যা যা বলেছিল পুঙ্খানুপুঙ্খভাবে সেই কথাগুলোই বলল। তুমি কি ভেবেছো এই সমস্ত নাটক করলে আমি ভয় পেয়ে যাব? আমার বোনের সামনে দাঁড়ানোর ক্ষমতাও নেই তোমার। তোমার কি মনে হয় তোমার মতো যে কেউ আমার বোনকে একটা ফোন করবে আর আমার বোন সবকিছু ছেড়ে এখানে ছুটে আসবে? প্রচন্ড উদ্ধত্ত নিয়ে নীলের দিকে তাকিয়ে কথাগুলো বলে যাচ্ছিল অমিত। অমিত, আমার মনে হয় এই লোকটা ভুলভাল বকছে। ও ঠিক বুঝতে পারছে না যে ও কাদের সঙ্গে কথা বলছে। আমার মনে হয় না ও তোর বোনকে চেনে। মুখ বেঁকিয়ে বলল যামিনী। কাক যতই ময়ূরের পেখম লাগাক, সে আজীবন কাকই থাকবে। গরিবেরা আবার কবে থেকে বড় লোকেদের সঙ্গে সম্পর্ক পাতাতে শুরু করে দিল? অমিতের বোন একলাই পুরো দ্য এনে হোটেলে দেখাশোনা করে। একটা বেকার লোকের কথা সে নিজের কাজকর্ম ছেড়ে চলে আসবে? মস্করা করছো আমাদের সাথে? অহংকারে অন্ধ হয়ে যামিনী বলল কথাগুলো। একটুখানি অপেক্ষা করো, এক্ষুনি সব হাওয়া বেরিয়ে যাবে। আজ যদি তোমাকে শিক্ষা দিতে না পারি, তাহলে আমিও এক বাপের বেটা নই। তারপর দেখা যাবে কার কত ক্ষমতা। এই কথা বলে অমিত নিজের ফোন বের করে প্রিয়াঙ্কার নাম্বার ডায়াল করলো। দিদি, তোদের এই ভিলা এরিয়াতে একটা উটকো লোক এসে আমাকে অপমান করছে। তুই একবার নিজের সিকিউরিটি গার্ডগুলোকে সঙ্গে নিয়ে এখানে আয়। আমার কিন্তু প্রচন্ড রাগ উঠে যাচ্ছে। আমি কিন্তু আর বেশিক্ষণ কন্ট্রোল করতে পারবো না। প্রিয়াঙ্কা ফোনের ওপার থেকে কিছু বলার আগেই ফোনটা কেটে দিল অমিত। এদিকে দেবিকা যখন দেখলো নীল তার হয়ে প্রতিবাদ করছে, তখন কৃতজ্ঞতায় তার সমস্ত মন ভরে উঠল। দেবিকা ভাবতেও পারেনি যে 5 মিনিট আগে যেই মানুষটার সাথে তার আলাপ হলো, সে দেবিকাকে বাঁচানোর জন্য ওর হয়ে লড়াই করছে। যদিও দেবিকা জানে যে এই পুরো ঘটনাটা এত দূর গড়িয়েছে অমিতের জন্য। ও নীলকে অপমান করেছে তাই। কিন্তু এই সবকিছুর মূলে তো দেবিকাই রয়েছে।
সেজন্য ওর একটু একটু অপরাধ বোধ হচ্ছিল। অমিত, অনেক হয়েছে, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু এখন এনাদেরকে এখান থেকে যেতে দে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল দেবিকা। ওরে বাবা, বুদ্ধি খুলেছে দেখছি। একটু হেসে অমিত দেবিকার দিকে তাকিয়ে বলল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। আমার আর তোর উপর কোনো রকম ইন্টারেস্ট নেই। এখন এই লোকটাকে সায়স্তা করতে হবে। দেবিকা কোনো উত্তর দেওয়ার আগেই নীল তার হাত ধরে টেনে তাকে আদ্রিতার কাছে পাঠিয়ে দিল। দেবিকার চোখের জল মুছিয়ে দিল আদ্রিতা। নীলের রাগ এখন সপ্তমে চড়ে গেছে। অমিতের দিকে কড়া চোখে তাকিয়েছিল সে। অনেকক্ষণ ধরে তোমার এইসব ফালতু কথা সহ্য করছি, এখনো সময় আছে। ভালোভাবে বলছি, দেবিকার কাছে ক্ষমা চাও আর এখান থেকে বেরিয়ে যাও, না হলে আজকে তোমার কপালে অনেক দুঃখ আছে। নিজের রাগকে যতটা সম্ভব সংযত করে শান্তভাবে বলল নীল। আরে জান, আরে ভাই, নিজেকে কি ভাবিসটা কি? মুখটা দেখেছিস একবারও আয়নায়? ছাড় উদার কোথাকার, পালা এখান থেকে, না হলে সারা জীবন এই পুরো এলাকার বাথরুম পরিষ্কার করে কাটাতে হবে। অমিত অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। বয়সে বড় নীলকে তুইতকারি করে অপমান করে চলেছিল সে। অমিতের কথা শেষ হওয়া মাত্রই একটা বিলাসবহুল গাড়ি এসে ওদের সামনে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে হন্তদন্ত হয়ে নেমে এলো প্রিয়াঙ্কা। দিদি, তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস? প্রিয়াঙ্কাকে দেখে অমিত উত্তেজিত হয়ে পড়ল। নীলের দিকে আঙুল দেখিয়ে সে বলল, দিদি, এই লোকটা তখন থেকে আমাকে অপমান করে চলেছে, একে উচিত শিক্ষা দিতে হবে। ওকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। দেবিকা যখন দেখলো অমিতের একটা ফোনেই ওর দিদি প্রিয়াঙ্কা এখানে এসে উপস্থিত হয়েছে, প্রচন্ড ভয় পেয়ে গেল সে। দেবিকা ভাবছিল এখন তার আর নীলের অবস্থা একই। নীলের জামা কাপড় খুব সাধারণ, এর মানে নীলও খুব একটা বড় লোক নয়। প্রিয়াঙ্কার মতো একজন বিখ্যাত মানুষকে চটানোর মতো ক্ষমতা তাদের নেই। কিন্তু এরপর দেবিকা যে দৃশ্য দেখলো, তার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। প্রিয়াঙ্কা নিজের ভাইয়ের দিকে তাকালো না, সোজা নীলের দিকে এগিয়ে এসে বলল, বস, আই এম সরি। আসলে যখন আদ্রিতা প্রিয়াঙ্কাকে ফোন করেছিল তখন প্রিয়াঙ্কা হোটেলে একজন ক্লায়েন্টের সঙ্গে বিজনেস নিয়ে ডিসকাস করছিল। আদ্রিতার ফোন পেয়ে সে সমস্ত কাজ ছেড়ে দা এন ভিলাজের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে আসার সময় তার কাছে অমিতের ফোন আসে, কিন্তু ও বুঝতে পারেনি যে দুটো ঘটনা একই সাথে ঘটছে। নিজের দিদিকে এভাবে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখে অমিত কিছুই বুঝতে পারল না। দিদি, এটা তুই কি করছিস? এই লোকটার কোনো ক্লাস নেই, তুই ওকে সরি বলছিস কেন? এর সঙ্গে এত ভালো করে কথা বলার কোনো দরকার নেই। প্রিয়াঙ্কার কথা শুনে অমিতের মনে হয়েছিল নিশ্চয়ই সে নীলকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছে। এরপর প্রিয়াঙ্কা রেগে গিয়ে অমিতের গালে কষিয়ে একটা চড় মারল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, মাথার ঘিলুগুলো কি বাড়িতে রেখে এসেছিস? এই লোকটা যদি গরিব হয় তাহলে তুই কি? প্রিয়াঙ্কার মুখ থেকে এই কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল দেবিকা আর যামিনী। আর অমিতের তো মুখে কোনো কথাই ফুটছিল না। গালে হাত দিয়ে হতবাক হয়ে দাঁড়িয়েছিল সে। বাড়ি চল, তারপর আজকে তোর হচ্ছে। রাগী গলায় নিজের ভাইকে শাসন করার পর প্রিয়াঙ্কা নীলের দিকে ফিরে মাথা নিচু করে বলল, বস, আই এম রিয়েলি ভেরি সরি। আসলে বাড়ির সব থেকে ছোট ছেলে তো, আদরে বাঁদর তৈরি হয়েছে। তোমাকে চেনে না তাই উল্টোপাল্টা বলে ফেলেছে। বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। ভেতরে ভেতরে প্রিয়াঙ্কার প্রচন্ড টেনশন হচ্ছিল। সে শুনেছিল নীল দ্য এনে হোটেলে কারোর সঙ্গে একটা মারপিট করার পর জেলে গিয়েছিল। কয়েকদিন আগে আদ্রিতা সূর্যকান্ত সমাদ্দারের সঙ্গে হোটেলে খেতে এসেছিল। তারপর কুনাল আর সূর্যকান্তের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। প্রিয়াঙ্কা নীলকে নিজে থেকে ফোন করে কিছু না জানালেও নীল তাকে ফোন করে সমস্ত খোঁজ খবর নিয়েছিল। এই সব কথা মনে হতেই প্রিয়াঙ্কা ভাবলো নীল হয়তো তার উপরে প্রচন্ড রেগে আছে। হয়তো ওর মনে হচ্ছে আমি আমার কাজ ঠিক মতো করছি না, আর এই সমস্ত রাগ সে এখন অমিতের উপরেই বের করবে। যদি প্রিয়াঙ্কার অনুমান সত্যি হয়, তাহলে অমিতের সাথে সাথে আজকে প্রিয়াঙ্কার কপালেও অশেষ দুঃখ আছে। প্রিয়াঙ্কা এতদিন ধরে দ্য এনে হোটেলে উচ্চ পদে রয়েছে, শহরে তার নাম ডাক হয়েছে, রোজগারও বেশ ভালোই চলছে, থাকা খাওয়ার কোনো চিন্তা নেই। আর এই সমস্ত কার জন্য সম্ভব হয়েছে? শুধুমাত্র নীলের জন্য। নীল না থাকলে প্রিয়াঙ্কা কখনো নিজের জীবনে এত সফল হতে পারতো না। আর আজকে তার ভাই তার সব পরিশ্রমে জল ঢেলে দিল। এখন প্রিয়াঙ্কার কপালে কি আছে কে জানে। নীল এবার কি করবে? নিজের ভাইয়ের জন্য কি চাকরিটা খোয়াবে প্রিয়াঙ্কা? যদিও নীল বেশ উদার মনের মানুষ, তাহলে কি সে অমিতকে ক্ষমা করে দেবে? আদ্রিতা কি আজ নীলের আসল পরিচয় জেনে ফেলবে? পর্ব 146। আদ্রিতার বাড়িতে নীল। নীল যেমন প্রিয়াঙ্কার কাজে খুশি হয়ে তাকে এনএ গ্রুপের দায়িত্ব দিতে পারে, সেরকমই একবার রেগে গেলে তার চাকরিও কেড়ে নিতে পারে। কি বলছোটা কি তুমি? এত তাড়াতাড়ি তোমার ভাইকে ক্ষমা করে দেব?
আর ইউ সিরিয়াস? একটু আগে এই দুদিনের ছোকরা আমাকে থ্রেট দিচ্ছিল, আমায় মারবে বলে হুমকি দিচ্ছিল। তাহলে তুমি বলো এখন আমার কি করা উচিত? নীলের গলার আওয়াজ একেবারে ঠান্ডা। নীলের মুখে নিজের ভাইয়ের কথা শুনে প্রিয়াঙ্কার সারা শরীর কাঁপতে শুরু করলো। তাড়াতাড়ি কোনো রকমে সে বলে উঠল, বস, কেন শুধু শুধু মজা করছো? আমার ভাই কেন তোমার গায়ে হাত তুলতে যাবে? সেটা তো তোমাকে তোমার ভাইই বলতে পারবে। যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তাহলে আদ্রিতা এখানেই আছে, ওকে জিজ্ঞেস করে নাও। আদ্রিতার দিকে ইঙ্গিত করে বলল নীল। নীলের কথা শুনে প্রিয়াঙ্কার কপালে ঘাম জমতে শুরু করলো। নীল যখন এত কনফিডেন্সের সাথে বলছে তার মানে সত্যি কথাই বলছে। তাড়াতাড়ি প্রিয়াঙ্কা নিজের ভাইয়ের কান ধরে টেনে এনে নীলের পায়ের সামনে ফেলে বলল, এক্ষুনি স্যারের কাছে ক্ষমা চা। যদি স্যার আজকে তোকে ক্ষমা না করে তাহলে আমাদের বাড়ির দরজা চিরদিনের মতো তোর জন্য বন্ধ হয়ে যাবে। প্রিয়াঙ্কার অমিতের উপর প্রচন্ড রাগ হচ্ছিল। অমিতের সমস্ত কাণ্ড কারখানা সে আগে থেকেই জানে। ছোট থেকেই বাবা মায়ের অত্যধিক আদরে অমিত বকে যেতে শুরু করেছিল। পড়াশোনায় সে খুব একটা ভালো ছিল না, আর স্কুলেও কোনো না কোনো ঘটনা ঘটিয়ে বেড়াতো। কলেজে পা রাখার পর অমিতের চালচলন বদলে গেছিল। মেয়েবাজি করে বেড়াতো। বিশেষ করে যেসব মেয়েরা পড়াশোনায় ভালো তাদেরকে ফাঁসিয়ে কোনো রকমে নিজের পরীক্ষায় পাশ করতো অমিত। মেয়েদের সঙ্গে সে বিভিন্ন খারাপ কাজ করে বেড়াতো। ওর এত গুণের বহর তার পরিবারের লোকজন জানতো না। ওরা শুধু জানতো ছেলেটা একটু বকে গেছে। প্রিয়াঙ্কা নিজের জীবনে সাফল্য অর্জন করার পর ভেবেছিল ধীরে ধীরে নিজের পরিবারের লোকজনেরও একটা গতি করবে। তাই আজকে নিজের ভাইকে সে হোটেলে আসতে বলেছিল, যাতে অমিতের একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করতে পারে। প্রিয়াঙ্কা ভাবতেই পারেনি যে অমিত হোটেল মালিককেই অপমান করে বসবে। অমিতের জন্য এখন মনে হচ্ছে ওদের পুরো পরিবারকেই খেসারত দিতে হবে। প্রিয়াঙ্কা খুব ভালো করেই জানতো যে নীল সূর্যকান্ত সমাদ্দারের কি অবস্থা করেছে। এবার যদি অমিতের সঙ্গেও নীল এমনটাই করে। নানান দুশ্চিন্তায় প্রিয়াঙ্কার বুক কেঁপে উঠল। বস, আই এম রিয়েলি ভেরি সরি। এই সব কিছুর জন্য আমি দায়ী। সব আমার ভুল। আমাকে ক্ষমা করে দাও। নিজের ভুল বুঝতে পেরে অমিত মাথা নিচু করে ক্ষমা চাইল নীলের কাছে। প্রিয়াঙ্কা নীলকে বস বলে ডাকছে দেখে অমিত দিদির পথ অনুসরণ করলো। অমিত নিজের বোনের চোখে ভয় দেখে খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে দিদি যখন এই লোকটার সামনে মাথা নিচু করে কথা বলছে তার মানে একে অপমান করা একেবারেই ঠিক হয়নি। তাই আর কথা না বাড়িয়ে ক্ষমা চেয়ে নিল অমিত। দেবিকা আর যামিনী একপাশে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছিল। ওরা দুজনেই বেশ অবাক হয়ে গিয়েছিল। কেউই বুঝে উঠতে পারছিল না অমিতের এত ডাকসাইটে দিদি প্রিয়াঙ্কা হঠাৎ নীলের সামনে এমন ভিজে বেড়ালের মতো কেন করছে। কিন্তু একটা কথা তাদের দুজনেরই মাথায় পরিষ্কার হয়ে গেছিল, এই যে লোকটা নিতান্ত সাধারণ দেখতে, সেই আসলে দ্য এনএ হোটেলের মালিক। আরে কি হলো তোমার? একটু আগে যে এত বড় বড় কথা বলছিলে, কোথায় গেল সেসব? একই রকম ঠান্ডা গলায় নীল বলল, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আর আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমার কখনো কাউকে কোথাও অপমান করা উচিত না। এখন আমাকে ক্ষমা করে দাও। না হলে না হলে আমি সত্যিই জানি না আমি কি করব। নীলের কাছ থেকে ক্ষমা চাইতে গিয়ে অমিতের মাথায় যা আসছিল সেটাই বলে যাচ্ছিল। এমনকি ক্ষমা চাওয়া হয়ে গেলে নিজের গালেই নিজে একটা থাপ্পড় মেরে বসলো সে। অমিতের অবস্থা দেখে নীল আর কিছু বলল না। প্রিয়াঙ্কার হঠাৎ মনে হলো বিষয়টা এভাবে লঘু করে দেখা ঠিক হচ্ছে না। সে নীলের সামনে এসে নিচু গলায় জিজ্ঞেস করলো, তাহলে তোমার কি মনে হয় এবার আমাদের কি করা উচিত? আসলে মনে মনে প্রিয়াঙ্কা চাইছিল নীল যেন অমিতকে ক্ষমা করে দেয়, কিন্তু নীলকে এমন চুপ থাকতে দেখে সে ওই কথাটা জিজ্ঞেস করলো। এদিকে প্রিয়াঙ্কার প্রশ্ন শুনে নীলও মুচকি মুচকি হাসতে শুরু করলো। দেখো, ভাইটা তো তোমার, তোমার কি মনে হয় কি করা উচিত ওর সঙ্গে? নীল প্রিয়াঙ্কার দিকে কড়া চোখে তাকিয়ে কঠিন গলায় বলল, ও যে শুধু আমাকে অপমান করেছে তা নয়, এই যে আমার পেছনে আমার ছোট বোন দাঁড়িয়ে আছে, ওর সঙ্গেও খারাপ ব্যবহার করেছে। প্রিয়াঙ্কা এবার সত্যিই বুঝে উঠতে পারছিল না যে নীল ঠিক কি বলতে চাইছে, কিন্তু এখন হাতে সময় নেই। তাড়াতাড়ি করে প্রিয়াঙ্কা দেবিকার দিকে এগিয়ে এসে বলল, আই এম সরি, আমি অমিতের দিদি। যদি অমিত তোমাকে কোনো রকম বাজে কথা বলে থাকে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, তাহলে ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ওকে ক্ষমা করে দাও। আমি আসলে দেবিকা বুঝে উঠতে পারছিল না যে কি বলবে। সে কখনো ভাবতেও পারেনি যে প্রিয়াঙ্কার মতো এত বড় মাপের একজন মানুষ তার সামনে এসে ক্ষমা চাইবে। এমনিতেই সকাল থেকে এত রকমের কাণ্ড দেখে দেবিকার মাথা ঠিক ছিল না, আর এখন তার মনে হতে লাগলো সে হয়তো পাগল হয়ে যাবে। দেবিকার মুখ চোখ দেখে প্রিয়াঙ্কা অমিতের কোমরের চিমটি কেটে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চা। নিজে দায়িত্ব নিয়ে সব নষ্ট করেছিস, সবকিছু তোকেই ঠিক করতে হবে। দিদির চিমটি খেয়ে যন্ত্রণায় বেঁকে গিয়েছিল অমিত।
কোনো রকমে দেবিকার দিকে এগিয়ে গিয়ে সে বলল, আই এম সরি। অমিতের এই অদ্ভুত মূর্তি দেখে দেবিকার মুখে কোনো কথা সরল না। আসলে অমিত আর দেবিকা একসঙ্গে কলেজে পড়ে। সুযোগ পেলেই দেবিকাকে অপমান করতে ছাড়ে না সে। সব সময় ওর পেছনে লেগে থাকে, কারণ দেবিকা গ্রাম থেকে এসেছে। কিন্তু দিনের পর দিন অমিতের এই অসভ্যতা সত্ত্বেও দেবিকার মনে অমিতের জন্য বিশেষ রাগ ছিল না। আসলে গ্রামের লোকেরা বড্ড সোজা সরল হয়, দেবিকাও ভীষণই সহজ সরল। এরপর দেবিকা মুখ তুলে নীলের দিকে চাইল। সে বুঝতে পেরে গিয়েছিল এতক্ষণ যে মানুষটাকে সবাই মিলে ছেঁকে ধরেছিল সে আসলে প্রচন্ড শক্তিশালী মানুষ, আর অমিতের ভবিষ্যৎ এই লোকটার উপরেই নির্ভর করছে। তাহলে আজকের মতন ওকে ক্ষমা করে দেওয়া যাক। নীল একটু হেসে দেবিকাকে জিজ্ঞেস করলো। নীল জানে সে ক্ষমা করার চেয়েও এই মেয়েটির অমিতকে ক্ষমা করা বেশি দরকার, কারণ আসল ভুলটা এই মেয়েটির সাথে ঘটেছে। তাই নীল ওর জবাবটাই শুনতে চাইলো। আসলে ওকে প্লিজ ক্ষমা করে দাও, নিজের মাথা নেড়ে জানালো দেবিকা। ঠিক আছে। নীল অমিতের কাঁধে একটা চাপড় মেরে বলল, ভবিষ্যতে আর কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো না, নিজের দিদিকে সবার সামনে অপদস্থ করো না, বুঝলে? ঠিক আছে, যাও, এখন এখান থেকে দূর হয়ে যাও। অমিত বড়লোক বাড়ির বুকে যাওয়া ছেলে, এক হাতটা শিক্ষা না পেলেও শোধরাবে না। প্রিয়াঙ্কার কাজে নীল ভীষণ খুশি ছিল, তাই অমিতকে মাফ করা ছাড়া তার কাছে কোনো উপায়ও ছিল না। তবে দুষ্টু ছেলেদের একটু শিক্ষা দিতে নীলের বেশ ভালোই লাগে। অনেক অনেক ধন্যবাদ। অমিত নিজের মাথার ঘাম মুছে বলল। অমিতের মুখ দেখে মনে হচ্ছিল হয়তো সদ্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এরপরে আর কোনো কথা না বলে যামিনীকে নিয়ে সেখান থেকে চলে গেল। সেখান থেকে বেরিয়েই যামিনী অমিতকে জিজ্ঞাসা করলো, অমিত, তুই ঠিক আছিস তো? আজকে রাতে তাহলে আমরা কোথায় যাচ্ছি? রাখ তোর এই সমস্ত ফালতু কথা। এখানে আমার প্যান্ট হলুদ হয়ে যাচ্ছে আর ওর মাথায় শুধু মজা করার কথা ঘুরছে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর ভবিষ্যতে কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করবি না। রাগী চোখে যামিনীর দিকে তাকিয়ে বলল অমিত। তারপর রেগে মেগে সেখান থেকে চলে গেল। অমিতের মাথা প্রচন্ড গরম হয়েছিল যামিনীর উপরে। সে অমিতকে উস্কানি না দিলে হয়তো অমিত দেবিকার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতো না। আর যদি এই সব কিছু না হতো তাহলে আজকে নীলের কাছে তাকে এতগুলো কথাও শুনতে হতো না, আর তার দিদিকে খামোখা অপদস্থও হতে হতো না। এদিকে সবকিছু মিটে যাওয়ার পর নীল প্রিয়াঙ্কাকে বলল, এখন তুমি যাও, নিজের কাজ করো, আমি আর আদ্রিতা ঠিক আছি। ওকে বস, থ্যাংক ইউ। যেহেতু প্রিয়াঙ্কা পুরো সময়টাতেই অন ডিউটি ছিল তাই আদ্রিতার সঙ্গে কোনো রকম কথা বলেনি। নীলের অনুমতি পেতেই সেখান থেকে চলে গেল প্রিয়াঙ্কা। এখন আর তোমার কোনো চিন্তা নেই, যাও, ভালো থেকো। একটু হেসে নীল দেবিকার গাল টিপে দিয়ে বলল। তারপর শপিং মলের দিকে এগিয়ে গেল আদ্রিতার সঙ্গে। নীল আর আদ্রিতা কিছু দূর এগিয়ে যেতেই দেবিকা পিছন থেকে চিৎকার করে জিজ্ঞাসা করলো, দাদা, তোমার নামটা কি? আমার নাম নীল। সামনের দিকে এগিয়ে যেতে যেতেই উত্তর দিল নীল। এত সব ঘটনায় আদ্রিতাও খুব অবাক হয়ে গিয়েছিল। নীল আর ওর মধ্যেকার দূরত্ব একটু কমেছে, তাই ও আর কিছু জিজ্ঞেস করার সাহস করলো না। আধ ঘন্টার মধ্যে নীল চোখের সামনে যা পেল সেগুলো কিনে নিল চিত্রার জন্য। সেখান থেকে নীল সবার প্রথমে 1 নম্বর ভিলার দিকে গেল নিজের বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য। হিরেন বাবু আর জয়ন্তী দেবী যখন দেখলেন যে ওনাদের ছেলে একেবারে সুস্থ আছে, ভালো আছে, তখন ওনারা খুবই স্বস্তি পেলেন। কিছুক্ষণ নিজের বাবা মায়ের সঙ্গে গল্প করে নীল আদ্রিতার সঙ্গে ওদের ভিলার দিকে চলে গেল। আরে, তুমি এখানে আবার কি করতে এসেছো? তোমাকে তো পুলিশ জেলে পুরে দিয়েছিল না, এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলে? তোমার তো দেখছি গন্ডারের চামড়া। আমি আর আদ্রিতা মাত্র কয়েকদিন হলো এখানে এসেছি, আর অমনি তুমি কুকুরের মতো গন্ধ শুকতে শুকতে চলে এসেছো। নীল আদ্রিতাদের বাড়িতে পা রাখতেই কটু কথায় অতিষ্ঠ করে তুলল চিত্রা। যদিও নীল চিত্রা দেবীর এই সমস্ত কথাবার্তায় অভ্যস্ত, তাই সে কোনো রকম উচ্চবাচ্য করলো না। মা, নীলকে তুমি কিছু বলো না। ও আমাদের খুঁজে বের করেনি, আমিই ওকে খুঁজে বের করেছি, আর আমিই ওকে সাথে করে নিয়ে এসেছি। চিত্রার কথার প্রতিবাদ করলো আদ্রিতা। আদ্রিতার প্রচন্ড ভয় করছিল। অনেক কষ্ট করে সে নীলের রাগ ভাঙিয়েছে। নীলকে নিয়ে আসতে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এখন যদি চিত্রার কথা শুনে নীল আবার রাগ করে এখান থেকে চলে যায় তাহলে আদ্রিতা আর সামলাতে পারবে না। কি বলছিস কি তুই? আমি ভুল শুনছি না তো? চিত্রা আদ্রিতার কথা কিছুতেই বিশ্বাস করে উঠতে পারলো না। আমার সোনা মেয়ে, এদিকে আয়, এখানে বস। তোর শরীর টরীর খারাপ নয় তো? মা, আমার শরীর একদম ঠিক আছে। আগে হয়তো আমি অসুস্থ ছিলাম তাই বুঝতে পারিনি। নীল আমার স্বামী, ওকে বাড়িতে নিয়ে আসবো না তো আর কাকে নিয়ে আসবো? প্রচন্ড স্বাভাবিক স্বরে কথাগুলো বলল আদ্রিতা। আমার তো এবার নিজেকে নিয়ে চিন্তা হচ্ছে, তোর পাল্লায় পড়ে আমার কি হবে। কোথা থেকে যে তোর মাথায় এই সমস্ত বুদ্ধি এলো কে জানে। দেখতে পাচ্ছিস এই অপদার্থটাকে?
উপর থেকে নিচ পর্যন্ত কোন দিক দিয়ে ওকে ভদ্রঘরের বলে মনে হয়? দেখে মনে হয় যে ওর দ্বারা কিছু হবে? তোর কি মনে হয় ও তোকে মাথায় তুলে রাখবে? অপদার্থ একটা। হঠাৎ করে চিত্রা রেগে চিৎকার করতে শুরু করলো। নীল মাঝখান থেকে একটু মাথা চুলকে বলে উঠলো, মা, আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। তোমার নিয়ে আসা কোনো রকম জিনিস আমার চাই না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। কালকেই তুমি আদ্রিতাকে ডিভোর্স দেবে। আর আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি আমার ঘরে পা দেবে না। এরপরেও যদি আবার তুমি এই বাড়িতে আসো, তাহলে আমি তোমাকে পুলিশে দেব। নীলের উপর প্রচন্ড রাগারাগি করতে শুরু করে দিল চিত্রা। মা, এসব তুমি কি বলছো? আমি হঠাৎ নীলকে ডিভোর্স দিতে যাব কেন? আর ঘুরে ফিরে এই এক কথা বলো না তো। নীল কিছু বলার আগেই আদ্রিতা বলে উঠল। আদ্রিতার কথা শুনে চিত্রা একেবারে হতবাক হয়ে গেল। আগের দিন হসপিটালে আদ্রিতাকে দেখে মনে হয়েছিল সে আর নীলের সঙ্গে থাকতে চায় না। তাহলে আজকে হঠাৎ তার হলো কি? চিত্রার মাথায় কিছুই ঢুকছিল না। কি করবে এবার চিত্রা? নীল আর আদ্রিতা এই বিলাসবহুল বাড়ি ছেড়ে অমলতাসে গিয়ে উঠবে? নীল আর আদ্রিতার সম্পর্কের সব জট কি কেটে যাবে? কোন দিকে মোড় নেবে নীলাদ্রিতার জীবন?